আপনারা জানেন দীঘা এবং পুরীর মধ্যে একটি কনফ্লিক্ট চলছে, যথেষ্ট কনফ্লিক্ট চলছে। জগন্নাথ দেবকে নিয়ে টানাটানি চলছে, দড়ি টানাটানি চলছে, একদিকে রাজ্য সরকার, উল্টো দিকে কেন্দ্র সরকারের মধ্যে। আমি কেন বলছি কেন্দ্র সরকার, তার কারণ কেন্দ্র সরকারের প্রতিনিধিরা অর্থাৎ বঙ্গ বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে এই জগন্নাথ মন্দির নিয়ে, জগন্নাথ ধাম নিয়ে, প্রসাদ নিয়ে নানান রকম বিতর্ক চলছে। দেখুন, এই বিতর্কের মধ্যে আজ আমরা যাচ্ছি না, কারণ আজ মূল ইস্যু আমাদের এটা নয়। আমাদের মূল ইস্যু আজ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক ডায়মন্ড হারবার কেন্দ্রে, ডায়মন্ড হারবার মডেল এবং তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নিঃশব্দ বিপ্লবের বই এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি বিজেপিকে এটা বলে দেওয়া যে এবার 50-এরও কম সিট পাবে বিজেপি। দেখুন, এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যখন সে ভবিষ্যৎবাণী করতে করতে রাহু, কেতু, শনি সবাইকে একযোগে একই রেখায় রাখার চেষ্টা করছেন, তখন থেকেই সমস্যা শুরু হলো। বিজেপি বলতে শুরু করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এবার রাজনীতিবিদ ছেড়ে হয়তো এখন গণোদ্গার হয়ে গিয়েছেন। আর ঠিক সেই গণৎকার থেকেই সরাসরি প্রশ্ন আসতে শুরু করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন রাজনীতি করছেন, কোন অঙ্কের রাজনীতি করতে চাইছেন বাংলার ক্ষেত্রে। উল্টো দিকে আপনাদের এটাও মনে থাকবে শুভেন্দু অধিকারী, তিনিও আজকাল বড্ড অঙ্কের কথা বলেন। কেউ বা তারিখ পে তারিখ, কেউ বা কখনো অঙ্কের রাজনীতি, অর্থাৎ মূল রাজনীতির মোড়ক আজকাল অঙ্কে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক এখান থেকেই বিতর্ক দানা বেঁধেছে ঠিক কোন অঙ্কে রাজনীতি চলছে বঙ্গে। এবং ঠিক এ জায়গায় সরাসরি আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর আরও বিস্তারিত আলোচনা। দেখুন, 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 50-এর নিচে থেমে যাবে, এমনই আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সভা করেন অভিষেক। এদিনের আয়োজিত সভার নাম নিঃশব্দ বিপ্লব। প্রতিবারই এই সভা করে থাকেন তৃণমূল সাংসদ। সেই জনসভা মঞ্চ থেকেই অভিষেক তুলে ধরেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত 11 বছরে তার সাংসদ হিসেবে কাজের পরিসংখ্যান। নিঃশব্দ বিপ্লব নামক কর্মসূচির অধীনে এদিন প্রকাশ হয় প্রায় 700 পাতার একটি পুস্তিকা, যেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয় 6000 কোটি টাকার উন্নয়নমূলক কাজের বিবরণ। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। বুধবার সাতগাছিয়ার জনসভা থেকেই সরাসরি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, 2021-এ বিজেপির চাকা 77-এ আটকে গিয়েছিল, এবার 2026-এ 50-এর নিচে আটকে যাবে, কথা দিয়ে গেলাম। এর সঙ্গেই তিনি স্লোগান দেন, এবার বিজেপিকে বিদায় জানানোর পালা। দুর্নীতি থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা, প্রতিটি ইস্যুতে কেন্দ্রকে একের পর এক আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বাংলার উন্নয়নকে রুখতেই নানা দমননীতি চালাচ্ছে বিজেপি। সভামঞ্চ থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিনের জনসভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতৃত্বকে নিশানা করেন অভিষেক। 2024-এর লোকসভা ভোটে রাজ্য বিজেপির ভরাডুবির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আমি ভবিষ্যৎবাণী করি না, তবে করলে ঈশ্বরের কৃপায় তা অনেকটাই মিলে যায়। আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট, 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন, আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে। 26-এর ভোটে বিজেপির ফলাফল নিয়ে অভিষেকের ভবিষ্যৎবাণী ইস্যুতে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, উনি তো জ্যোতিষী নন, আমিও নই, 50-এর নিচে কাদেরটা নেমে যায় দেখা যাক।
দেখো যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি, 7 লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন এবং সবাই জানে বাচ্চা থেকে শুরু করে যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয়। উনি বলছেন যে আমি জীবনেও 7 লক্ষ ভোটে ইচ্ছে নেই আমার জেতার কোনো। এইভাবে গণতন্ত্রকে হত্যা করে যদি জিততে হয় 7 লক্ষ ভোটে, তার থেকে হারাও ভালো। এইভাবে জেতার কোনো মানে হয় না। যেখানে তুলসী তলা ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়, ভেঙে দিতে হয় তুলসী গাছ, তুলসী তলা ভেঙে দিতে হয়, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, যেখানে একজন শিক্ষক অধ্যাপককে গেলে তার তো গালি খেতে হয়, তার মাকে নিয়ে গালি শুনতে হয়, সেই ধরনের ভোটে 7 লক্ষ ভোটে জিতে কি করব? এ তো শ্মশানের শান্তি। তবে কি এটা শুরু মাত্র? 2026-এ তৃণমূলের জয় সুনিশ্চিত? অভিষেক কার্যত এই ঘোষণাই করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরে গিয়েছেন ঠিক কোন জায়গা থেকে মূল বিতর্ক শুরু হয়েছে। দেখুন, একদিকে নিঃশব্দ বিপ্লবের যখন বই বেরোচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার কাজের খতিয়ান দিচ্ছেন 700 পাতার বই বের করে, সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে সাংসদ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে থাকার, তখন উল্টো দিকে বিজেপি কড়া ভাষায় অন্য কথা বলছেন। কখন বলছেন? যখন ঠিক এই নিঃশব্দ বিপ্লবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ করে দিচ্ছেন যে বিজেপি এবার 50-এরও কম সিট পাবে। দেখুন, এতদূর পর্যন্ত থেমে গেলে কোনো অসুবিধে ছিল না, যখন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলেন যে একেবারে শুভেন্দু অধিকারীর নাম করে কিংবা না করে ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও আপনাদের কাছে রাখবো। সরাসরি তিনি বলেছিলেন দাদা, কাকু, জেঠু, দাদু, অনেক কিছু বলেছেন তিনি। অর্থাৎ রাজনীতির ভাষা এবং শব্দচয়ন আজ এই পর্যায়ে অবধি গিয়েছে। যদিও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ ভাষায় তিনি কথা বলেন না, যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তিনি বোঝাচ্ছেন। ঠিক উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। শুভেন্দু অধিকারী বলছেন এবার রিগিং করতে দেব না, এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার 7 লক্ষের ভোটের কথা মনে করিয়ে স্মৃতিচারণা করলেন। ঠিক কী হয়েছিল লোকসভা ভোটের ক্ষেত্রে? লোকসভা ভোটের ক্ষেত্রে সরাসরি একদিকে ছিলেন অনির্বাণ, উল্টো দিকে ছিলেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে প্রতিকুর রহমান। এই 3টে নাম অত্যন্ত চর্চায় এসেছিল। যদিও বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়তি ডিভিডেন্ড, এটা আর বলার অবকাশ থাকে না। সাধারণ মানুষ ঢেলে তাকে ভোট দেন, এমনটাই বলে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস। আর ঠিক এই জায়গাতেই বিজেপির খটকা। বলছেন এটা আদৌ গণতন্ত্র? ঠিক যেমনটা গতকালের এপিসোডে আপনারা দেখেছিলেন, ইন্দিরা গান্ধীর কথা আমরা বলেছিলাম, গণতন্ত্র এবং গণতন্ত্রের হত্যা। আর ঠিক এখান থেকেই সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতনবালা, কংগ্রেস নেতা। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আপনাদের চারজনের কাছেই আসবো, কিন্তু তার আগে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জনের প্রশ্ন। দেখুন, শেষ হাসি কে হাসবে? শাসকের বলা উন্নয়ন নাকি বিরোধীদের উন্নয়নের আড়ালে দুর্নীতির অভিযোগ? প্রশ্নটা ভালো করে শুনবেন এবং এই প্রশ্ন নিয়ে আমি সবার কাছে ওপেনিং রিমার্ক নেব। শেষ হাসি কে হাসবে? শাসকের বলা উন্নয়ন নাকি বিরোধীদের উন্নয়নের আড়ালে দুর্নীতির অভিযোগ? আমি ঠিক এই পয়েন্ট থেকেই প্রত্যেকের কাছে 1 মিনিট করে ওপেনিং রিমার্ক নিতে যাব। আমি প্রথম রিমার্ক নেব সরাসরি রতনবাবুর থেকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আনমিউট করুন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ, নমস্কার প্রত্যেককে, ট্রাইব টিভি যারা আছেন সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, দুর্নীতি না উন্নয়ন, দুটো প্রশ্ন আপনি করলেন এখানে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায়, দুর্নীতির একদম আপাত মস্তক যে সরকারটা চলছে, দুর্নীতিতে পুরো ঢেকে গেছে এই সরকার, একদম গলা পর্যন্ত দুর্নীতি। আপনি যে কোনো দপ্তরে যান, শুধু দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি, টাকা পয়সা করে লুট, সমস্ত দপ্তরে সমস্ত জায়গাতে লুট। কিন্তু উন্নয়ন বলে যেটা হওয়ার কথা, এত দিন ধরে যেই সরকারটা ক্ষমতায় আছে, আপনি একটা জায়গায় একটা দপ্তর দেখাতে পারবেন না সেই দপ্তরে সেরকম কোনো উন্নয়নের ছোঁয়া লেগেছে। হ্যাঁ, ওনারা কি করেছে? লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষদের কাছ থেকে ভোটটা কিনে নেওয়ার চেষ্টা করেছে। আর শাসকের যেই এরা
ভয়ের একটা রাজনীতি বাতাবরণ সৃষ্টি করেছে সারা বাংলা জুড়ে। এই ভয় দেখিয়েই আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, না হলে সকেট বোমা মেরে বাচ্চা শিশুকে খুন বেশ করে বেশ রিবেটেল করার সুযোগ পাবেন। আমি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, প্রশ্নটা আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। শেষ হাসি ভারতীয় জনতা পার্টি হাসবে নিশ্চিত রূপে, আমরা বলছি। কারণ ভারতীয় জনতা পার্টি এবারে আমরা সরকার গঠন করবার জন্য পশ্চিমবঙ্গে নির্বাচনে যাচ্ছি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তৃণমূল কংগ্রেসের এই যে হাজার দুর্নীতি, আরজিকর থেকে শুরু করে আপনার শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সার্বিক যত সব দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সিবিআই তদন্ত শুধু নয়, বিচার বিভাগীয় তদন্ত হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নিশ্চিত রূপে আইনের শাসনে তাদের অবশ্যই বিচার হবে, এটা আমরা বলতে পারি। পশ্চিমবঙ্গের সুশাসন কাকে বলে আমরা ভারতীয় জনতা পার্টি করে দেব। লক্ষ্মীর ভান্ডার এখন 1000 টাকা দেওয়া হচ্ছে, ভারতীয় জনতা পার্টি 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা প্রতি মাসে মা বোনদের জন্য সেই বিষয়টা রাখবে, প্রতি মাসে পাবেন। সেই জন্য বাংলায় যে ঢেউ এসছে, এই ঢেউয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা, সেই অপেক্ষায় বাংলার মানুষ ওয়েট করছে। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছে। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। শুভ সন্ধ্যা। আজকে যে বিষয় সত্যি 1 মিনিট বলার জন্য যথেষ্ট না, তাও বলতে হবে। যাক, ওনারা একটা জিনিস বললেন, শেষ হাসি ভারতীয় জনতা পার্টি হাসবে না। শেষ হাসি হাসবে পশ্চিমবঙ্গের জনগণ। তারা যদি হাসে, মানুষ যদি ভালো থাকে, মানুষ যদি ভালো সুস্থ থাকে, তাহলে সরকার ভালো থাকে। এবং সরকারের একটাই অঙ্গীকার, উন্নতি উন্নতি উন্নতি। মেরুকরণ নয়, হিন্দু মুসলিম নয়, শুধু ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের রাজনীতি হবে। কালকে আমাদের অত্যন্ত গর্বের দিন, একটুখানি ছোট্ট করে বলে দিই, গর্বের দিন ছিল আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 695 পাতার একটি নিঃশব্দে বিপ্লব বলে একটি বই তিনি সকলের কাছে রাখেন। তার গত 11 বছরের যে বিপ্লব সেটি সবার কাছে তুলে ধরেন, সংক্ষেপে। যেখানে সেবাশ্রয় 12 লক্ষের কাছাকাছি মানুষ এই সেবাশ্রয়ে তারা পরিষেবা পেয়েছে বিনামূল্যে। এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের যে জটিল রোগ, সেই রোগের নিরাময় হয়েছে এই সেবাশ্রয়ে। সুতরাং মানুষ হচ্ছে শেষ হাসি আসবে। মানুষের উন্নতির কথা বলবো, অবশ্যই হিন্দু মুসলমানের কথা বলবো না। বেশ, জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, প্রশ্ন নিশ্চয়ই শুনেছেন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, আমরা রাজনৈতিক বিশ্লেষক, আমরা উন্নয়ন জনগণের থেকেও বেশি বুঝি স্ট্যাটিস্টিক্স, অঙ্ক। যে অঙ্কের কথা আপনি বলছিলেন এবং তার সঙ্গে যেটা বুঝি সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি। এই প্রসঙ্গে আমি বলি, 2019-এ বিজেপির উত্থান এবং তৃণমূল কংগ্রেসের অবনতি, সঙ্গে সঙ্গে পিকে, ভোটকুশলী, আইপ্যাকের বাংলায় আগমন এবং আইপ্যাকের দ্বারা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিভিন্ন প্রকল্পের লঞ্চ, যে স্ট্র্যাটেজিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাটিং করে, সেই স্ট্র্যাটেজিতে এখনো পর্যন্ত বিজেপি বা আমাদের কংগ্রেস বা সিপিএম শিখতে পারেনি টুলস গুলো। পশ্চিমবঙ্গের ভোটকে অত্যাধুনিক, সংখ্যা নির্ভর, তথ্য নির্ভর যেভাবে উনি পরিচালনা করছেন, 2021-এর নিশ্চিত হারকে যেভাবে উনি জিতের মালা পরিয়েছেন এবং 2019-এর ফলাফলকে যেভাবে 2024-এ উনি পুরো বদলে দিয়েছে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে করে তো দেখায়, এটা আমরা প্রমাণ পেয়েছি। বেশ, ঠিক এই মুহূর্ত থেকে বিতর্ক সভা শুরু হবে। যাকে ডিফেন্ড করতে ইচ্ছে করবে হাত তুলবেন, আর দয়া করে প্লিজ কেউ ভিডিও অফ করবেন না। আমি প্রথমেই চলে যাব সরাসরি আলীবাবুর কাছে। আলীবাবু, আমি খুব আশা রেখেছিলাম হয়তো আপনিও ইন্দ্রজিৎ বাবুর মতো বলবেন যে শেষ হাসিটা সাধারণ মানুষ হাসবে, কিন্তু কোনো এক জায়গায় আপনি বললেন বিজেপি হাসবে, আর সেখানে বাড়তি ডিভিডেন্ড পেয়ে গেলেন ইন্দ্রজিৎ বাবু, এবং অকপট তিনি বলে ফেললেন যে মানুষ শেষ হাসিটা হাসবে। এটার মুঝে আচ্ছা লাগা, শুভেন্দু অধিকারী বলে থাকেন। কোনো এক জায়গায় এই জুজুটা আপনার ক্ষেত্রে বা আপনাদের বিজেপির ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করছে না তো আলীবাবু? না, উনি ওনার অ্যাঙ্গেলে বলছেন, উনি ওনার মমতা ব্যানার্জির ঢঙে বলছেন। দল যদি না যেতে মানুষ হাসবে কোথা থেকে? সুতরাং মানুষকে তো বন্ধ করে রাখা হয়েছে, মানুষকে তো মুখ চাপা দিয়ে রাখা হয়েছে। শেষ হাসি তো ওদের দলের লোকেরা হাসছে। কিন্তু আমরা যে অ্যাঙ্গেলে বলছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে দল যদি জেতানো যায়
তাহলে দলের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো গ্রহণ করবে সেটা জনগণের জন্য, সেই জনগণ সেখানে বেনিফিট হবে, জনগণ তারপরে হাসবে। এটাই হচ্ছে আমাদের কথা। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি 700 পাতার একটা বই লিখে উন্নয়নের ফিরিস্তিকে উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন ভারতীয় জনতা পার্টির অবস্থা কি। আমার ভালো লাগতো যদি ওনার দলের কথা যদি বলতেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এত আসন পাবেন, সেটা কিন্তু বলেনি, উনি বিজেপিরটাই ধরিয়ে দিয়েছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি 2016 সালে 3খানা এমএলএ জিতেছে, মাদারিহাট এবং আপনার হলো মালদার হলো আপনার আর আরেকটা হচ্ছে আপনার মেদিনীপুরের খড়গপুর। আমরা 3টা এমএলএ জিতেছিলাম এবং পরবর্তীতে 19-এর লোকসভা নির্বাচনে আমরা 18টা সিট জিতলাম। একইভাবে আমরা 21-এর বিধানসভা নির্বাচনে 3 থেকে আমরা কিন্তু 77-এ এসে দাঁড়িয়েছি। ভারতবর্ষে এই একটা রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে 3 থেকে 77 হয়েছে, এটা সাংঘাতিক ধরনের রেকর্ড হয়েছে। এবং এবার আমরা আশা করেছি ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে গঠন হবে, 77 থেকে 100 করে 226 এই জায়গায় ভারতীয় জনতা পার্টি আরো একবার যদি কাইন্ডলি আপনি রিপিট করতেন সংখ্যাটা, যদি আরো একবার রিপিট করতেন। নিশ্চিতভাবে আলীবাবু, আপনার থেকে আমি একবার সংখ্যাটা আরো একবার রিপিট করতে চাইছি, আরেকবার একটু বলুন কি বললেন, কত সংখ্যা থাকবে? বলছি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে এবারে বাংলার মানুষ 185 থেকে 226-এ পরিণত করবে, এটা আমাদের অ্যাজাম্পশন। নিশ্চিত রূপে আমরা বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই 50 এই গল্প আর এবার খাটবে না। তৃণমূল কংগ্রেস এই 50টা আসন পাবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন। সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আচ্ছা, আলীবাবু বললেন যে 180 থেকে 226, ভালো কথা। তা আলীবাবু মনে হয় ও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা ডেলিগেশনজারি করেছিল সেই সকল নেতারা, তাদের ঊর্ধ্বতন নেতারা, তারা পর্যন্ত বলছে না 180 থেকে 226, তারা 150 থেকে 160টি টার্গেট করেছে, যতটা আমাদের কাছে খবর বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ঠিকই বলেছেন। আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি। যাই হোক, অঞ্জন এটাকে কোট করেছে, একটু পরে এটা নিয়ে আলোচনা করবে, বোঝাই যাচ্ছে। যাই হোক, দিবা স্বপ্ন ওনারা দেখেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা তো তার দলের কথাই বলেছেন, এবং তিনি দলের কথাই তো বলেছেন যে বিরোধীরা কত সিট পাবে। তা উনি যেটা 2021-এ বলেছিল, আমি এখানে অন রেকর্ড বলছি, তিনি বলেছিল 80 পার হবে না। যাই হোক, ওরা 77-এই রয়েছেন। 2024-এও বলেছিল যে 12 থেকে 15, 12-তে রয়েছেন। এখনো পর্যন্ত যা যা বলেছেন সেগুলো হয়েছে। সুতরাং আমাদের ধারণা, আমাদের মাননীয় অভিষেক দিলীপবাবু, আপনাকে বন্দ্যোপাধ্যায় একটু বিরত করছি, আমি একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আপনাকে আমি অবশ্যই ওপেনিং রিমার্ক রাখার সুযোগ দেবো। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে ব্যাক করবো। ইন্দ্রজিৎ বাবু বলুন। তা উনি যেটা বললেন যে আমরা তো আমাদের রাজনৈতিক যে পরিচয়, আমরা সারা বছর মানুষের কাছে থাকি, মানুষের পাশে থেকে কাজ করি। সুতরাং ওনারা আবার একটা নতুন সংযোজন করেছেন, পুরীর থেকে রথে প্রসাদ এনে তারা নাকি 5 দিন ধরে সেগুলো করবেন। যাই হোক, সেগুলো মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছবে। দুয়ারে যে পৌঁছবেন, সে দুয়ারের সংগঠন কোথায়, লোক কোথায়? লোক তো লাগবে। এই যে আমাদের আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে যদি পৌঁছতে, এটা তো ভালো উদ্যোগ, আমি বলবো ভালো উদ্যোগ। কিন্তু এনারা এমন হিন্দু যে পুরী জগন্নাথ, জগন্নাথ তো একজনই, আমরা আমাদের যেটা বিশ্বাস জগন্নাথ দেব একজন। সুতরাং সেই জগন্নাথ দেবের এবং বিভাজন করার কি আছে? বেশ, জয়দেব বাবু উত্তরটা নেব। আপনাকে একটা কথা বলি, আজকে দীঘা থেকে এমার্জেন্সি ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন, এবং যেভাবে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির হয়ে ব্যাটিং করছে তার তীব্র নিন্দা বিরোধিতা করেছে। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট উনি এই সাংবাদিক বৈঠকে বলেছেন, সেটা হচ্ছে আগের বারে যেভাবে উনারা ভুয়ো ভোটার, হরিয়ানা, রাজস্থানের ভোটার, উত্তরপ্রদেশের ভোটারকে বাদ দিয়েছিলেন, তারপরে আবার নির্বাচন কমিশন কিন্তু বিহার ভোটের সঙ্গে একটা নোটিশ
আমাদের পশ্চিমবঙ্গ সরকারকেও পাঠিয়েছে যে স্পেশাল ইনারমাস ইলেকটোরাল রিফর্মস করা হবে এবং প্রত্যেকের যারা 1987 থেকে 2004-এর মধ্যে জন্মেছেন তাদের প্রত্যেকের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে যদি তাদের ভোটার লিস্টে নাম রাখতে হয়। যেটার আড়ালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে হকার, অটো টোটো ড্রাইভার, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিকের কয়েক কোটি ভোট বাতিল করার চক্রান্ত করছে এবং সেই চক্রান্তটাকে তিনি হাইলাইট করেছেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে দ্ব্যর্থহীন ভাষায় মানে বিরোধিতা করেছেন এবং অমিত শাহের পেটুয়া বলেছেন। অমিত শাহের পেটুয়া লোক নির্বাচন কমিশনে বসে আছেন বলেছেন এবং সব থেকে বড় কথা আলীবাবু যে আশাটা করছে এই আশাটা সত্যি কথা যদি এইভাবে ইলেকটোরাল রিফর্মস করা হয় বা ইলেকটোরাল যে আমাদের লিস্ট তাকে যদি এইভাবে বাতিল করে দেওয়া হয়, যাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে পারবে না 1987 থেকে 2004 তাদের যদি নাম বাদ দিয়ে দেয় তাহলে নিঃসন্দেহে আলীবাবুর স্বপ্ন সত্যি হবে। আলীবাবুর হয়ে যদি ব্যাটিং নির্বাচন কমিশন করে, যেটা কালীগঞ্জেও করেছে, এইভাবে যদি ব্যাটিং করে নির্বাচন কমিশন বিভিন্ন বিরোধী দলগুলোকে হ্যাকেল করবার জন্য, তাহলে হয়তো আজকে আলীবাবুরা জিততে পারে। কিন্তু আলীবাবুকে এটা জবাব দিতে হবে যে বিহারে আর 2 মাস পরে ভোট, হঠাৎ নির্বাচন কমিশন আজকে এই নোটিশটা কেন পাঠালেন এবং কেন স্পেশাল এনারমাস ইলেকটোরাল রিফর্ম করার কথা বলা হচ্ছে এবং কেন 1987 থেকে 2004 পর্যন্ত যারা জন্মেছে তাদের ভোটার তালিকায় নাম থাকতে গেলে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। তাহলে 2024-এ মোদি যে জিতেছেন তাহলে ওনার জেতাটা ভ্যালিডিটেড নয়, বা 2019-এ জিতেছেন উনি যেটা প্রধানমন্ত্রী হয়েছেন 2 টার্মে ওনার ওটা ভ্যালিডেটেড নয়, বা আজকে 2021-এ যে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যালিডেট নয়। হঠাৎ এই বাবা মায়ের বার্থ সার্টিফিকেট না দিলে ভোটার লিস্টে নাম কাটা যাবে বা বাদ যাবে, এই ভাওতাবাজিটা কেন নির্বাচন কমিশন করলে? এবং এটা গণতন্ত্রের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইটস আ থ্রেট, ইটস আ ডেঞ্জারাস, ইটস আ এমার্জেন্সি, দ্যাটস অল দ্য ওয়ার্ডস হ্যাড বিন ইউজড। তো এই জন্য আজকে আলীবাবুকে এইটুকু জবাব দেশের মানুষকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আঙুল বিজেপি এবং বিজেপির সঙ্গে তৃণমূল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যে এক অশুভ হাতা, এবং আজকে যিনি নির্বাচন কমিশনার তিনি যে অমিত শাহের খুবই ঘনিষ্ঠ সেটাও তিনি অভিযোগ করেছেন, তা এগুলো খণ্ডানোর দায়িত্ব তো আজকে আলীবাবুর কাছে পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আপনি আলোকপাত করেছেন। আমি অবশ্যই আলীবাবু থেকে এই উত্তরটা নেব। আলীবাবু প্লিজ একটু নোট ডাউন করে রাখবেন। কিন্তু তার আগে সুকান্তবাবু অনেকক্ষণ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। সুকান্তবাবু, আপনার উদ্দেশ্যে আমি আরো একবার প্রশ্নটা আজ শুনিয়ে দেবো, তার কারণ শব্দে কাটাকাটি অনুষ্ঠানে প্রশ্ন রেখেছি। রতনবাবু আমি আসছি, প্রশ্নটা আরো একবার শোনাবো, তারপর সুকান্তবাবুর থেকে ওপেনিং রিমার্কটা নেব। আরো একবার প্রশ্নটা, শেষ হাসি কে হাসবে, শাসকের বলা উন্নয়ন নাকি বিরোধীদের উন্নয়নের আড়ালে দুর্নীতির অভিযোগ? সুকান্তবাবু, শেষ হাসি কে হাসবে, শাসকের বলা উন্নয়ন নাকি বিরোধীদের উন্নয়নের আড়ালে দুর্নীতির অভিযোগ? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখো, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে। উন্নয়ন যতদিন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে ততদিন নিশ্চিতভাবে দেশের সেবা করে যাবে সকলে, এবং হাত জোর করে যারা যারা থাকে দেখবে। এবং সেখানে যেমন ইন্দ্রজিৎ বাবুর ঠিক পেছনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় একটি অবয়ব রয়েছে, দেখবে এখনকার দিনে নেতা নেত্রীদের কাট আউট গুলো এর থেকেও বড় হয় এবং মনীষীদের ছবি একটু ছোট হয়। সেরকম ভাবেই তুমি আস্তে আস্তে উন্নয়নটাকে ওই মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাবে না। যেটা দেখতে পাবে সেটা হলো প্রধান বিষয় হচ্ছে কে কিভাবে অনুদান দেবে, ভাতা দেবে, সেটাই নির্ধারণ করে দেবে পরবর্তীকালে কোন দিকে যাচ্ছে। এবং সেদিক থেকে তাকিয়ে দেখলে কালীগঞ্জে যে নির্বাচন হলো তাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। একটা মেয়ে মৃত্যু হয়েছে, সেটা একদমই উচিত হয়নি। কিন্তু আমি তাও বলবো যে তৃণমূল কংগ্রেস যেভাবে যে অবস্থায় রয়েছে বর্তমানে, সেটা ভাতা হোক অনুদান হোক যেভাবেই হোক, তারা সেই জায়গায় বিরোধী দল কিন্তু তারা শুধুমাত্র এরকম দুর্নীতি বলেই চলছে, কিন্তু তারা ইডি সিবিআই যেভাবেই হোক না কেন কোনো কিছুই আকর্ষক প্রমাণ জোগাড় করতে পারছে না। বেশ, আলীবাবু আপনি নিশ্চয়ই নোট ডাউন করেছিলেন। জয়দেব বাবুর প্রশ্নের উত্তর নেব। আলীবাবু বলুন। হ্যাঁ, জয়দেব বাবু যে কথাটা বলছে সেটা হচ্ছে, দেখুন, ইলেকশন কমিশন ওরা একটা রিফর্ম শুরু করেছে সারা ভারতবর্ষ জুড়ে। সামনে যে সমস্ত রাজ্যে ইলেকশন আছে সেই রাজ্যগুলো থেকে এটা অলরেডি আমরা দেখতে পাবো তাদের কর্মকাণ্ডের ইসে। একটা কথা ঠিকই বলেছে তো, যাদের 18 বছর বয়স হচ্ছে, যে সমস্ত ছেলেমেয়েরা যারা ভোটার হচ্ছে আগামী দিনে,
তাদের বাবা মার বয়স তো আর 70 বছর 50 বছর নয়, তাদের বাবা মায়ের বয়স হচ্ছে 40-এর নিচে আছে, 30 এরকম 35-40-এর মধ্যেই তারা আছে। নিশ্চয়ই তাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই আছে, কারণ সে এক সময় এমন একটা সিস্টেম ছিল আলিবাবু 1987 থেকে 2004 নতুন ভোটার নয়, 1987 থেকে 2004। জনবাবু এক এক করে আলিবাবুর আগে উত্তরটা নিয়ে নিন। সঠিক নিশ্চয়ই আপনাকে আমি বলার সুযোগ দেবো, আগে আলিবাবু উত্তরটা নিতে হবে। এএনএম যেখানে আছে, যে এএনএম সেন্টার গুলো যেখানে যেখানে আছে সারা ভারতবর্ষেই আছে এএনএম, সেখানে কেউ যদি জন্মগ্রহণ করে সেখানে কিন্তু রেজিস্টার করা হয়, প্রত্যেকটা অঞ্চলে সাব সেন্টার গুলোতে আছে সেই সিস্টেম, তাহলে সেখান থেকে নিলেই তো হয়ে যায়। এখানে এমন কিছু না যে নিতে হবে না। কিন্তু বয়স হলো আমার 70, আমার এবার ছেলে বড় হয়ে ভোট দিতে যাচ্ছে 18 বছর, সে তো জন্ম সার্টিফিকেট দিতে পারবে না, তাহলে 70 বছরে আপনি ছেলের বাপ হবেন, এটাই তো একটা চিন্তার বিষয় নাকি জয়দেব বাবু? এটাও নিয়ে ভাবুন একটু। 70 বছর বয়সে আমার ফ্রিজে কি মাংস থাকবে, আমি কি পড়বো, আর আমি কোন বয়সে বাপ হব, সেটা বিজেপি ভাববে। আমি আমার প্যানেলে থাকা আলিবাবু, আমি আমার প্যানেলে থাকা প্রত্যেক গেস্টকে সম্মান রেখেই বলছি, প্লিজ শব্দ চয়ন একটু বুঝে করুন। তার কারণ এটা ন্যাশনাল মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে শত শত দর্শক, লক্ষ লক্ষ দর্শক শো দেখছেন। আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে, আপনাদের জ্ঞাতার্থে বলছি, যে কোনো শব্দ ব্যবহার করছে একটু বুঝে শুনুন। পাওয়াই যাবে, এখানে আর কোনো ব্যাপার নাই। অঞ্জন বাবু আজকে আলিবাবু বলছেন ওনারা 70 বছরে বাপ হবে, কেউ যদি 80 বছরেও বাপ হয় সেটা কি বিজেপির কাছে মুচলেখা দিতে হবে কত বছরের মধ্যে বাপ হতে হবে, ফ্রিজে কিসের মাংস রাখতে হবে, কি পড়তে হবে, কি খেতে হবে, কত বছরে বিয়ে করতে হবে, কত বছরে বাপ হতে হবে, সেটা কি আজকে বিজেপির কাছে মুচলেখা দিতে হবে? জাতীয় বড় প্রশ্ন জয়দেব বাবু, বোঝার চেষ্টা করুন, এটা একটা বড় প্রশ্ন জাতীয় সুরক্ষার জন্য, যে আপনি 70 বছরে বাপ হওয়া যাবে না, জাতীয় সুরক্ষা 70 বছরে বাপ হওয়া যাবে না। জয়দেব বলার সুযোগটা দিন। ভীষণ দরকার। রতনবাবু আসছে, আপনি বলার সুযোগ পাবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি অঞ্জনদা আমি আর কথা বলবো না পুরো প্যানেলে। আমি আলিবাবুকে একটা জিনিস জিজ্ঞেস করব, না বুথ এজেন্ট কে হবে, তার ফোন নাম্বার কি, তার নাম কি, সেই তালিকা নির্বাচন কমিশন চেয়ে পাঠাতে পারে? কোন দলের, কোন রাজনৈতিক দলের বুথ লেভেলে কোন এজেন্ট হবে, সেই এজেন্টের নাম, নাম্বার, ঠিকানা, ঠিকুজি, কুষ্টি নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকচ করেছে, এটা আমার কথা নয়, আজকের সাংবাদিক বৈঠকে বলছে একটা দলের তাকে কেনা বেচা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে যদি আজকে বুথ লেভেলের এজেন্ট, ব্লক লেভেলের এজেন্ট, জয়দেববাবু আপনি যেদিকে আলোকপাত করতে চাইছেন, নির্বাচন কমিশন থেকে যদি সেরকম কিছু নোটিশ এসে থাকে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও বলেছেন সাংবাদিক বৈঠকে, আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে না আছে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন করাটা রাইট হবে না। আমি এখানে সরাসরি আমি বুঝতে পেরেছি, আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা আমি শুনেছি। আমি উত্তরটা আমাকে রতনবাবুকে বলার সুযোগ দিতে হবে। আমি অবশ্যই আপনার থেকে উত্তর নেব, রতনবাবু কিছু দিতে হবে। ওখানে বুথ লেভেল এজেন্ট BLA2 বা এটা সরকারি ভাবেই হচ্ছে, সব দলেরই দিচ্ছে এটা, কারণ এই যে ভোটার লিস্টের সংশোধন হচ্ছে সেখানে যারা সরকারি ভাবে বিভিন্ন দল থেকে আমরা ডাইভার্ট হচ্ছি। আমি এখানে রতনবাবুর কাছে যাব, আমি বুঝতে পেরেছি। রতনবাবু হ্যাঁ বেশ, রতনবাবু বলি আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনারা রেখেছেন, যে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন কে, সেটা মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় এরকম ভবিষ্যৎবাণী সত্যি মিলছে নাকি হাসির খোঁড়া করছে, সেটাও একটা বড়সড় প্রশ্ন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবার একটু বলি যে দেখুন, এবার নির্বাচনে 50টা আসন পাবে কে 200টা আসন পাবে, ওদের দলের মধ্যেই ঠিক নাই, কেউ বলছে 200, কেউ বলছে 215, কেউ বলছে তারও বেশি। যাই হোক, যে যেরকম ভাবে বলতে পারে, কিন্তু শেষ কথা তো বলবে বাংলার জনগণ। আমরা দেখেছি যে এই বাংলাতে যখন 2011 পরে নির্বাচন, যখন মমতা ব্যানার্জি প্রথম নির্বাচনে জয়ী হয়ে আসে, অঞ্জনদা খালি 24 ধরলে হবে না, 21 বা 24 নির্বাচন করলে হবে না, যখন আসে 2011 সালে, তখন আমরা দেখেছি তারা কংগ্রেসের সাথে জোট করে কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় এসেছিল। তার পরবর্তীতে যখন 2016 সালে নির্বাচন হয়, 11 পরে 16 সালে, সেই সময়তে কিন্তু বাম এবং কংগ্রেস জোট করে যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তখন দেখা গেছিল সেখানটাতে 44টা আসন কংগ্রেস পেয়েছিল, তার ভোট পার্সেন্টেজ ছিল 12.4, এবং সিপিএম পেয়েছিল 26টা আসন, এবং সিপিএম এর যে বামফ্রন্টের সব মিলিয়ে তারা পেয়েছিল 27টা আসন, তাদের ভোট পার্সেন্টেজ ছিল মোটামুটি 20, আর এদিকে
28%, সব মিলিয়ে আপনার 39.12% ভোট ছিল বিরোধীদের। সেখানে বিজেপি মাত্র পেয়েছিল 3টে সিট, এমএলএ সিট 3টে পেয়েছিল। তারপরে যখন 21-এ নির্বাচন হলো অঞ্জনদা, তার আগে যে ঘটনাগুলো ঘটলো, এই যে বিরোধী দল আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে যে বিরোধী দল আমরা যে 77টা আসন পেলাম, তার যে 5 বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে 2021-এ সেখানটাতে দেখা যাচ্ছে কংগ্রেস এবং সিপিএম তারা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মাত্র একটা মাত্র এমএলএ পশ্চিমবাংলা, একটা ধর্মনিরপেক্ষ শক্তি যেখানে জোট করে লড়েছিল, মাত্র একটা আসন জিতে থাকলো। এটা আপনারা প্রশ্ন করছেন কেন? আপনারা অ্যানালিসিস করুন। আমি সেই উত্তরটাও দিচ্ছি। এইখানটাতে এই যে 4টে বছরে যিনি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী, আচ্ছা জয়দেব বাবু আপনি একটু সুস্থ হয়ে বসুন। যেখানে শুভেন্দু অধিকারী যেখানটাতে বিরোধী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, ওনাকে পাঠানো হলো যে কংগ্রেস যেখানে 44টা এমএলএ পেয়েছে, সেই 44টা এমএলএ কে তারা ভয় দেখিয়ে, তার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে কিন্তু কংগ্রেস এমএলএ গুলো কিন্তু জয়ী এমএলএ তারা কিন্তু তৃণমূল দলে যোগ দিয়েছিল। তারপর পরিপ্রেক্ষিতে কি হলো, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে যদি আমি একবার রেজাল্টটা ধরে নিই, সেক্ষেত্রে সত্যি কি এরকম কিছু হয়েছিল? এরকম কোনো প্রমাণ আপনারা এখনো পর্যন্ত দেখাতে পারেননি? না অযোধ্যা একদম হয়েছিল, কারণ তিনি জিতার পরে তাকে অনেকদিন ধরে তাকে কিন্তু শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি, ঠিক আছে? তারপরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাকে দিতে দেয়নি, শপথ গ্রহণ করতে দেয়নি বাইরন বিশ্বাসকে। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন দিবে অঞ্জনদা? বিধানসভার যিনি স্পিকার আছেন, আমার প্রশ্নটা তো এখানেই, তাহলে কেন তিনি শপথ গ্রহণ করতে পারবেন না? স্পিকার তো সেক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে একেবারে রাজ্যপালের ক্ষেত্রে আমরা একই রকম ভূমিকা দেখতে পেয়েছি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে, তাহলে তারাও একই রকম অ্যালিগেশন করতে পারে। কেন পারবে না এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো জানবেন। যে আজকে বলুন তো 18-এ যে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, বলুন তো আপনাদের চ্যানেলে আপনারা বারবার দেখিয়েছেন যে নমিনেশন করতে পারছে না, গুন্ডা বাহিনী দিয়ে তারা বিডিও অফিস গুলোকে ঘেরাও করে রাখছে, সবকিছু করে রাখছে। আজকে বলুন তো অন্তত এই যে 26 আমরা এই ছবিও দেখেছি যে আপনার শরিক দল যার সঙ্গে আপনারা একসঙ্গে লড়াই করেন, তারা দিনের পর দিন ছাপ্পা দিয়ে যাচ্ছে, এই ছবিও ধরা পড়েছে, একের পর এক ছাপ্পা দেওয়া হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে। আচ্ছা বলি তার জন্য তো সিপিআইএম শেষ হয়ে গেছে, উঠে গেছে। আমি তো আপনার কথা মেনে নিলাম যে যখন যে পাপ করবে তাকে না এই তো বিগত লোকসভা নির্বাচনেও ধরা পড়েছিল। না একদম আমি বলি অঞ্জন দা, যে এই যে আপনারা 26-এর নির্বাচন নিয়ে যে ভবিষ্যৎবাণী করলো, একটু সংক্ষেপে আপনাকে দিয়ে দিই, সংক্ষেপে বলছি। ইন্দ্রজিৎ বাবু একটা কথা বলেছে, সেবাশ্রম প্রকল্প, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই সুন্দর, হ্যাঁ সেবাশ্রয় প্রকল্প, আমি এটা খুবই স্বাগত জানাই, খুবই সুন্দর প্রকল্প। আমরা চাই শুধুমাত্র একটা ডায়মন্ড হারবার মডেল কেন হবে পশ্চিমবাংলায়? কত মানুষ, তার মানে কি আপনি অকপট বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যাক? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, শুধু ডায়মন্ড হারবারেরই মডেল রাখবে সামনে। আমি অবশ্যই আমি অবশ্যই আপনার কাছে আসবো, আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ নয় সে বিষয়ে আমি বলতে পারবো না, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলতে পারবে, কিন্তু আপনি কোনো এক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন কিনা কংগ্রেসের থেকে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমি বুঝতে পেরেছি, আমি এখানে বিরোধী শিবির আমি অবশ্যই বলার সুযোগ দেবো আপনাকে, কিন্তু তার আগে আরো একটি প্লেট আপনাদের সামনে রাখাটা অত্যন্ত দরকারি। এক্ষেত্রে বিরোধী শিবিরের মধ্যে আমি কখনোই বাইনারি প্রসেসে বিশ্বাস করি না যে বিরোধী বলতে শুধুমাত্র বিজেপি রয়েছে। এক্ষেত্রে বঙ্গে একই রকম ভাবে কংগ্রেসও রয়েছে, একই রকম ভাবে সিপিআইএমও রয়েছে, আর ঠিক সে কারণের জন্যই বিরোধীদের ঠিক কি হাতিয়ার রয়েছে 26-এর আগে, অন্তত বিরোধীদের ভাষায় সেটা একবার দেখানোর চেষ্টা করবো। দেখুন, শিক্ষা, রেশন, স্বাস্থ্য দুর্নীতি, কাটমানি, নাগরিক নিরাপত্তা, মহিলা নিরাপত্তা, এগুলো সবই বিরোধীদের অভিযোগের ভিত্তিতে। আমরা একটি ছোট্ট সাম আপ রাখছি আপনাদের সামনে। বেকারত্ব, সংখ্যালঘু তোষণ, গণতন্ত্রের কণ্ঠরোধ, এই সব কিছু 26-এর বিরোধীদের হাতিয়ার, এটা বিরোধীদের অভিযোগের ভিত্তিতে আমরা রাখছি। এবং তার সঙ্গে সঙ্গে 26-এ বিরোধীদের হাতিয়ারে শাসক শিবিরের কাছে জবাবই কি রয়েছে দেখুন। শাসকের জবাব লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, কর্মশ্রী প্রকল্প,
পথশ্রী প্রকল্প তৃণমূলে বহুল চর্চিত রয়েছে এগুলো। শাসকের জবাব হিসেবে এই কয়েকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসে। সবুজ সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, এই প্রত্যেকটি বিষয় বারংবার তৃণমূলে বহুল চর্চিত হয়েছে এবং ঠিক সে জায়গা থেকে সাধারণ মানুষ নাকি সেখান থেকে অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন। কিন্তু সুকান্তবাবুর ভাষায় সুকান্তবাবু বলছেন অনেকটা শঙ্খ ঘোষের কবিতার মতো, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, বিরোধীরা কুৎসা করবে, রটনা করবে, এটা আমি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখি না। আর এনাদের যে চিন্তা ভাবনা, সেখানে এনারা এটাই করবে, এটা স্বাভাবিক। কিন্তু একটু আগে রতনবাবু বললেন তো, সেটা ওনার মতামত। তিনি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, সেটা আমি তো ওনার মতামতকে সম্মান জানাচ্ছি, এবং উনি যেটা দেখতে চাইছেন সেটা তো আমি বাধা দিতে পারি না। কিন্তু এই উদ্দেশ্যে একটা জিনিস বলি, যে বিগত 11 বছরে আপনি কি খুব বিপাকে পড়লেন? অভিষেক না, আমি কেন বন্দ্যোপাধ্যায় এবং বিপাকে মমতা পড়বো? বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাকে সিলেক্ট করবেন বুঝে উঠতে পারলেন না? না, একটু আমি সমস্যা এই হলো। কথাটা বলিনি। আপনি আমার বললেন। একটাই নেত্রী, একজনই সম্মান নেত্রী, করেন। অভিষেক। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ নেত্রী, এবং তার সেনাপতি, এটা তো ডিক্লেয়ার, এখানে তো কিছু বলার নেই। তার উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো জনসাধারণ সারা ভারতবর্ষের কাছে এই না, বিষয়ে ইন্দ্রজিৎ বাবু, আপনি আমাকে একটা কথা একটু বলে দিন। না, দেখুন, আমি অভিষেক কি বললাম বন্দ্যোপাধ্যায় তার জন্য। ডায়মন্ড হারবারে, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে নিঃশব্দ বিপ্লবের খতিয়ান দিচ্ছেন, সরাসরি 700 পাতার একটি বই সবার সামনে রাখছেন। আমি বলছি এরকম তো আমরা রায়গঞ্জের বিধায়কের ক্ষেত্রেও, এরকম কৃষ্ণকল্যাণীর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তার কাজের হিসেব তিনি রাখেন। আমি বলছি এরকম রাজ্যের বুকে বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা রয়েছেন, কোথায় তাদেরকে তো আমরা দেখছি না এরকম খতিয়ান দিতে। তাহলে তৃণমূল কংগ্রেসের একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কাজ করছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কি বহাল তবিয়তে একটু পরোক্ষভাবে প্রমাণ করে দিচ্ছে না যে বাকিরাও ঠিক এইরকম ভাবে কাজ করা উচিত, কিন্তু বাকিরা কাজ করছে না? বাকিরা যদি কাজ না করতো, ডায়মন্ড হাবড়া একটা 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি, তাহলে বাকিরা সারা রাজ্যে যদি কাজ না হতো, তাহলে রাজ্যের এত উন্নয়ন হলো কি করে? এক। আর দ্বিতীয়ত রাজ্যের এত হচ্ছে, উন্নয়ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির, এবং তিনি একজন ডায়মন্ড হাবড়ার সাংসদ। তিনি 695 পাতার এই বইটার নাম দিয়েছে নিঃশব্দে বিপ্লব। ভারতবর্ষে প্রথম কোন সাংসদ এই ধরনের পরিসংখ্যান অনুযায়ী তথ্যভিত্তিক একটা বই তুলে ধরেছেন। বইটা কিন্তু ভাবতে হবে যে বইয়ের মধ্যে কিন্তু কোন রকম জেলা স্তর বা জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে তাদের কিন্তু কোনো কাজের খাতিয়ান কিন্তু এর মধ্যে নেই। শুধুমাত্র ভারতবর্ষের কোন সাংসদ, এইটা একটা আজকের দিনের একটা গৌরবের বিষয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র সাংসদ, সে সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, যে সারা 11 বছরে 6,000 কোটি টাকার কাজ হয়েছে। সেখানে মাসিক 50 থেকে 60 কোটি টাকা, এবং দিনে একটা সংসদীয় এতে ক্ষেত্রে দিনে 15 থেকে 20 কোটি টাকার কাজ হয়েছে। এটা একটা নজিরবিহীন। শুনুন, আমরা যেগুলো ইন্টারনেটে পড়ি, এর কিন্তু কোনো ভিত্তি নেই। কিন্তু একটা বই, একটা কাগজ, তার কিন্তু একটা ভিত্তি, একটা ডকুমেন্টারি এভিডেন্স। সুতরাং তিনি যে পরিসংখ্যান তুলে ধরেছেন, এটা প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক সাংসদের কাছে এটা একটা চিহ্নিত পদকরণ। সুতরাং এটা ভাবতে হবে যে একটা সাংসদ হিসেবে, তার এই জন্যই তিনি ডায়মন্ড হাবড়ার মডেলটাকে এইভাবে তিনি সারা ভারতবর্ষের বুকে তুলে ধরেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বুকে। এবং তিনি বলেছেন যে আপনারা এইরকম ভাবে কাজের খাতিয়ান দিয়ে দেখান, যারা আপনারা ভারতীয় জনতা পার্টি দেখান। সেখানে নরেন্দ্র মোদী, বলে দিন, সেখানে নরেন্দ্র মোদী সুযোগ দিতে হবে। বলুন। বেশ, আমি সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, একটা বিষয় খুব সুন্দরভাবে ইন্দ্রজিৎবাবু কথা প্রসঙ্গে তুলে আনলেন, তা হলো উন্নয়ন। আমি যেটা একেবারে প্রশ্নের ক্ষেত্রে শুরু করেছিলাম, দেখুন আমরা ট্রাইব টিভি বাংলা একেবারে গ্রাউন্ড রুটে কাজ করি, এবং সেক্ষেত্রে আমি কিছুদিন আগেই বুলেটিন করবার সময় সরাসরি দেখছিলাম ঠাকুরনগরের, দক্ষিণ 24 পরগনা, আমি যদি খুব ভুল না হই, সেখানে পথশ্রী প্রকল্পের একেবারে হতশ্রী দশা। পথশ্রী প্রকল্পের এত সুন্দর উন্নয়ন, যার জন্য সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন, তারপরেও তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বলছে যে উন্নয়ন। এবার অনেকেই তর্কের খাতিরে বলতে পারেন শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় কি গোটা বাংলা? না, একেবারেই নয়। ভুরি ভুরি উদাহরণ রয়েছে এরকম, ভুরি ভুরি উদাহরণ, সেগুলোও কি উন্নয়ন? সুকান্তবাবু, দেখো, রাস্তায় আমি দেখেছি তোমাদের ট্রাইব টিভিতে রাস্তায় গাছ পোতা হয়েছে, চারা গাছ পোতা হয়েছে একটা কোনো একটা জায়গায়, এবং রিসেন্টলি কোচবিহারে হয়েছে একটি রাস্তায় 28টা গাছ পোতা হয়েছে, নতুন চারা গাছ, স্যাপলিং। এবং এগুলো বড় হলে আশা করি সবুজ আরো বড় হবে,
দৃঢ় হবে এবং নিশ্চিতভাবে দুটো মডেল তৃণমূল কংগ্রেসের হয়তো কাজে লাগতে পারে, একটা অনুব্রত মডেল আর একটা কাজল শেখ মডেল। এবার জানি না কোন মডেলে আমরা যাব, তবে ডায়মন্ড হারবার মডেল আদৌ কতটা বাকি জেলাগুলোর ক্ষেত্রে কার্যকারী হবে তার সময় উত্তর দেবে। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে শুধু ডায়মন্ড হারবারকে কেন্দ্র করেই কি সম্পূর্ণ মানে বাকি জেলাগুলো ঘুরবে? আমার প্রশ্ন এই জায়গাটা, উন্নয়নটা যদি যেতেই হয় সব জায়গায় তাহলে সমানভাবে যাক। আর আমি আরেকটা জিনিস আবারও বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে একটা কথা গোখেল বলেছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা চিন্তা করে শুভেন্দু অধিকারী ঠিক পরের দিন চিন্তা করে। কারণ যে আজকের যিনি বলছেন তিনি পুরী থেকে নিয়ে আসবেন প্রসাদ, সেটা উনি আগে করে দেখিয়েছেন। মানে সমস্যাটা কোন জায়গাটা জানো, যে রাজনীতির ক্ষেত্রে চূড়ান্ত অপরিদর্শিতার নজির কিন্তু এই বিজেপির যারা আছেন এখন নেতারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতির চাল দিচ্ছেন তাতে কিন্তু মাত খাচ্ছে বিজেপি। এবং এটা নিয়ে শুধুমাত্র টিভি চ্যানেলে ডিবেট হতে পারে, কিন্তু আমি আবারও বলছি যে এই 50 থেকে আরো কমে গেলেও আমি মানে একদম অবাক হব না। কারণ হিন্দু ভোট পোলারাইজেশন করার চিন্তা ভাবনা রেখে শুধু ভোটে নামলে তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গে সব জায়গায় বিধানসভা আসনগুলো প্রত্যেকটা কিন্তু মানে হিন্দু অধ্যুষিত নয়, বা হিন্দু সংখ্যাগরিষ্ঠতা নয়, বা হিন্দু ভোটের সম্পূর্ণটা বা 70%, 60%ই বিজেপির কোলে আসবে এটা বলা যায় না। সুতরাং ওই যেটা ইন্দ্রজিৎ বাবু বললো, উন্নয়ন যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে থাকুক, উন্নয়নে ভূত দাঁড়িয়ে থাকুক, আমাদের কাছে মূল হলো যেভাবে যেন তেন প্রকারে ভোটে কোনো একটা দলকে জেতাতে হবে, এবং সেই দলটা হলো তৃণমূল কংগ্রেস। কারণগুলো বলে দিচ্ছি তোমার, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে অন্যান্য অপরাজিতা বিল, এই নিয়ে অনেকে অট্টহাস্য করেছে। কিন্তু ইডি সিবিআই কি করলো? ইডি সিবিআই তদন্ত করে কিছু করতে পারলো না। যে বোনটাকে আমরা হারিয়েছি, কিন্তু তারপরে রাত্রির সাথী বহু প্রকল্প তিনি এনেছেন, যেগুলো প্রকল্পে কিন্তু সমব্যথী প্রকল্প, বহু জায়গায় গ্রামে গ্রামে সমব্যথী প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে। এটা যদি না পায় তাহলে ভুল বলা হবে, কারণ এটা আমি বলছি না, সমীক্ষা বলছে। সুগন্ধবাবু, আমি এখানে শুধু একটু অ্যাড অন করে দিতে চাইবো, লক্ষ্মীর ভান্ডার এটা কিন্তু খুব সত্যি কথা যে লক্ষ্মীর ভান্ডার একেবারে প্রত্যন্ত গ্রাম অব্দি পৌঁছে গিয়েছে, সাধারণ মানুষ এই সার্ভিস পেয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। সুগন্ধবাবু, ইভেন আলীবাবুর, জানি না আলীবাবুর বাড়ির কেউ বা আশেপাশেরও যদি কেউ পেয়ে থাকেন, তাদেরকেও যদি তুমি সমীক্ষা ক্ষেত্রে কিছু কোশ্চেনিয়ার বা প্রশ্নাবলী নিয়ে গিয়ে জিজ্ঞেস করো, তারাও নিশ্চিতভাবে সেই মহিলারাও কিন্তু বলবে যে অর্থটা আমরা এখান থেকে পাচ্ছি। ওদের কাছে অর্থটা কিন্তু সরকার দিচ্ছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এবং প্রকারান্তরে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। সুতরাং যেটা আমি আজকে করে ফেলছি, সেটা যদি আমি ধরো কেউ 100 একবার লর্ডসে সেঞ্চুরি করে ফেলেছে সৌরভ গাঙ্গুলি, তার পরবর্তীতে সেই সেঞ্চুরি যেই করুক না কেন, তার মুন্সিয়ানা সেটা সেই জায়গায় পৌঁছবে না। লেফট হ্যান্ড ব্যাটসম্যান হিসেবে তার একটা অনবদ্য, সেরকমই তৃণমূল কংগ্রেস যা করার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে পুরী থেকে প্রসাদ যদি আনাও হয়, তাতে যদি মানুষের মধ্যে বিলিও করা হয়, আমি আবারও বলছি, মানুষের মধ্যে ইতিমধ্যেই এই যে রথ মেলাকে নিয়ে যে ধরনের দীঘায় পর্যটন ব্যবসা শুরু হয়ে গেছে, তোমাদের বিভিন্ন টিভি চ্যানেল দেখাচ্ছে, তাতে কিন্তু আমি আবারও বললাম এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক 2024-এর আগে। অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলে বিরোধীদেরকে গোল দিচ্ছে, এটার মধ্যে কোনো আর সন্দেহের অবকাশ নেই। আমি এখানে সরাসরি আলীবাবুর কাছেই যাবো। আলীবাবু, একটা বিষয় শুধু একটু জানার চেষ্টা করবো। দেখুন, সুকান্তবাবু কথার সঙ্গে আমি একেবারে একটা জায়গাতে সহমত হয়ে যাচ্ছি একটি জায়গায়, তা হলো দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই করছেন তার একদিন বা দুদিন পরে শুভেন্দু অধিকারী সেই কাজগুলো করছেন, কিংবা আমরা যদি কংগ্রেসের ক্ষেত্রেও দেখি সেক্ষেত্রেও একই রকম। কেন বলছি আমি একটু মনে করিয়ে দিই। দেখুন, এইদিকে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আপনারা লাডলি বায়না তৈরি করে ফেললেন, অর্থাৎ এক কথায় হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। কিন্তু আলীবাবু, আমার শুধু একটি জায়গাতেই শুধুমাত্র সন্দেহ রয়েছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে সরাসরি যাকে দাঁড় করানো হলো, অভিজিৎ দাস, ববি বলা হয় যাকে, কার এগেনস্টে দাঁড় করানো হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে। আপনারা মনে করেন যে এই ব্যক্তিকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড় করানোটা আপনাদের রাইট স্ট্র্যাটেজি ছিল? আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
না, অভিজিৎ দাস ববি আমাদের যে উনি জেলা সভাপতি ছিলেন, কয়েকবার উনি লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। ইনি কোর্টের একজন বরিষ্ঠতম একজন অ্যাডভোকেট আছেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিজিৎ দাস এই দুইজনের সঙ্গে কম্পেয়ার কোনোটারই কারোরই কিছু হবে না। আপনার দিক থেকে তৃণমূলের দিক থেকে অভিষেককে বলবে, আমরা বিজেপির দিক থেকে আমরা অভিজিৎকে বলবো। নিশ্চিত রূপে তিনি একজন অনেক দিনের পুরনো, অভিষেক হয়নি আপনার ডায়মন্ড হারবারে, তারও আগে অভিজিৎ দাস কিন্তু ক্যান্ডিডেট হয়েছেন ডায়মন্ড হারবারে, এবং অনেক আগে তিনি জেলা সভাপতি বিজেপি। সেই জন্য তাকে আমি কোনো ক্রমে ছোট বলবো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। আর অপর একটা বিষয় যেটা আমাদের সুকান্ত বাবু বললেন, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। সত্যি তো উনি যেমন রাস্তায় পাশে গাছে দাঁড়ার কথা বললেন, গাছ রোপণের কথা বললেন, পাশাপাশি রাস্তার মধ্যে ধান খেত আছে, এটাও তো আপনারা জানেন। রাস্তার মধ্যে ধান রোপণ করা হচ্ছে, রাস্তার বেহাল দশা, এটাও বাংলার মানুষ জানে। উন্নয়ন ওখানেও কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে স্বাস্থ্যসাথীর কথা বলা হচ্ছে, স্বাস্থ্যসাথী কয় টাকা পায়? আপনি একটা নার্সিংহোমে গিয়ে ভর্তি করুন, হসপিটালে কোনো এক রুগীকে, গরিব মানুষকে 17,000 টাকা পায়। 17,000, 2 লক্ষ টাকা পায় না, 5 লক্ষ টাকা পায় না, মাত্র 17-18 হাজার টাকা মাত্র কনসেশন পায়। এটা কি আপনার স্বাস্থ্যসাথী প্রকল্প হলো? অথচ ভারতীয় জনতা পার্টির আয়ুষ্মান ভারত রয়েছে 5 লক্ষ টাকা, সেটা বাংলা সরকার নিচ্ছে না। এই যে মানে কেন্দ্রীয় সরকারকে বর্জন, এবার পশ্চিমবঙ্গের মানুষ রাজ্য সরকারকেই বর্জন করবে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে বাংলায়, নিশ্চিত। আমি 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 এখানে সরাসরি আলিবাবুর সঙ্গে কথার রেস্টে আমাকে ইন্দ্রজিৎ বাবুর কাছে যেতে হবে। ইন্দ্রজিৎ বাবু, দেখুন, আমরা উড়িষ্যাতেও দেখেছি বিজেডির ক্ষেত্রে সরাসরি নবীন পটনায়ক ছিলেন এবং কেন্দ্রের সঙ্গে তার কোনোদিনই সেভাবে কোনো দ্বৈরথ নেই। উড়িষ্যার ডেভেলপমেন্ট চোখে পড়বার মতো, কিন্তু বাংলার ক্ষেত্রে বারংবার এভাবে কেন্দ্রকে বর্জন করে একা চলো যে নীতি, সেই নীতিতে আপনি মনে করেন না যে সাধারণ মানুষ ক্রমাগত ডিপ্রাইভ হচ্ছেন? আপনারা বলতেই পারেন, আমিও কথা প্রসঙ্গে বলেছি, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষের কাছে প্রত্যন্ত গ্রাম অবধি পৌঁছে যাচ্ছে, কিন্তু এই উদাহরণগুলো তো বাস্তবায়ন হচ্ছে, অস্বীকারের জায়গা নেই। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, আমি এই কোশ্চেনগুলোর উত্তর দেবো, কিন্তু 1 মিনিটে একটু কম হয়ে যায়, কারণ অনেকগুলো কথা এখানে বলতে হয়। আমার সময় একেবারে সংকীর্ণ। বলুন। ঠিক আছে, সময়ের মধ্যে দিয়ে বলি। গত 2014 সালে 26শে মে আমাদের প্রধানমন্ত্রী তিনি এলেন এবং আজকে 11 বছর তাদের খাতিয়ান তিনি পেশ করলেন, এবং এই 11 বছরে আজকে ভারতবর্ষ যে দেশ, সেটা প্রচ্ছন্নভাবে জরুরি অবস্থার মধ্যে দিয়ে চলছে। তার কারণ তারা বলছে, যেটা আজকে যেটা বললেন না, এই যে একটু আগে স্বাস্থ্যসাথী, আমরা মৃত্যু থেকে জন্ম অবধি আমাদের সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে। এই যে সমবাদী একটু আগে সুকান্তদা বললেন। আচ্ছা, এবার বলি, উনি আয়ুষ্মান ভারতের কথা বলছেন, তো আয়ুষ্মান ভারতের তিনি 5 লক্ষ টাকার কথা বলছেন, সেখানে 60% দিতে হবে হচ্ছে সরকারকে, কেন্দ্র সরকার দেবে, 40% আমাদের দিতে হবে। সেখানে স্বাস্থ্যসাথী, ওনাকে কে বলেছে 17,000, 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করা থাকে, সেখানে একটা রোগে একটা করে ক্যাপ সিস্টেম আছে প্রত্যেকটা মেডিকেলে। সুতরাং আজকে জন্ম থেকে মৃত্যু অবধি আমরা প্রত্যেক মানুষের কাছে আজকে দুয়ারে সরকারের যে 57টি প্রকল্প, সেই প্রকল্প পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রত্যন্ত শহর থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছেছে। বেশ বেশ বেশ, আমি এখানে রতনবাবুর কাছে যাব। মানুষ এবং 2026-এ তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হবে। বেশ, রতনবাবু, শুধু আমার একটি প্রশ্ন আপনার কাছে থাকবে। দেখুন, এতগুলো ইস্যু তো আমি দেখালাম যে বিরোধীদের কাছে এত অভিযোগ রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সবেতে দুর্নীতি, এত কিছু আপনারা বলছেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে ফেল হচ্ছেন। সুকান্তবাবুর ভাষায় একদম বলে বলে গোল দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেস, আমাদের স্ট্যান্ড একদম পরিষ্কার অঞ্জনা। আমরা আগামী নির্বাচন পশ্চিমবাংলায় বেকার সমস্যা দূরীকরণ, দুর্নীতি মুক্ত প্রশাসন, ন্যায় প্রতিষ্ঠা করা এবং মানুষের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। পাশাপাশি আর একটা কথা বলি, যে পশ্চিমবাংলায় যে 26-এর নির্বাচনের আগে যা ঘটে চলেছে, তার একটা উদাহরণ এখানে দিয়েছে কালীগঞ্জের যে উপনির্বাচন। আমরা এই পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি, আমরা জানি জিতলে পরে মানুষের আনন্দ করে, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম জিতলে টিএমসি পার্টি, তৃণমূল কংগ্রেস মানুষের বদলা নেয়। এখানে 9 বছরের একটা শিশুকে তারা সকেট বোমা মেরে জিতার পরে উল্লাস করেছে, একটা লজ্জাজনক ঘটনা। তৃণমূল গুলিতন্ত্রে বিশ্বাস করে,
তৃণমূল বোমাতন্ত্রে বিশ্বাস করে, তৃণমূল সকেট তন্ত্রে বিশ্বাস করে, তারা রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র তাদের কাছে একটা আবরণ মাত্র, একটা পর্দা মাত্র, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বেশ, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সমস্যাটা হচ্ছে যদি এটা ধরে নেই যে তুমি যে প্রশ্নটা করলে ডায়মন্ড হারবারে অভিজিৎ বাবুকে কেন দাঁড় করানো হলো, এটা কেন বাইপাস করলেন আলীবাবু জানি না। ওখানে অন্য একজন প্রার্থীকে দাঁড় করানোর কথা ছিল, তার নামটা এখানে আমি নিচ্ছি না। এবার সেটা কি কারণে নেওয়া হয়েছে, যদি এটা ধরা যায় কোনো সমঝোতা, গোপন সমঝোতা, তাহলে কিন্তু অত্যন্ত ভুল করছে বিজেপি। এবং এটা হয় যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে দুটো আলাদা নীতি আমি নেব, তাহলেও কিন্তু বিজেপি কিন্তু কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে আর কোনোদিনই মুখ তুলে দাঁড়াতে পারবে না। এবং বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের যেটা সমস্যা, কংগ্রেস কিন্তু যতটা না মানে আমরা টিভি অন্যান্য জায়গায় দেখতে পাই, রাস্তায় কিন্তু কংগ্রেসকে এখনো সেই আন্দোলন গড়ে মানে তুলতে দেখিনি যে আন্দোলন তোলার কথা ছিল। কারণ শতাব্দী প্রাচীন দল হচ্ছে রতনদাদের দল। আমি এটা আবারও বলতে চাই যে পুরো মানে এমন হয়ে গেছে যে এখানে এমন খেলা চলছে যে খেলায় একজনই ব্যাট করে যাচ্ছে এবং তাকে আউট করা অত্যন্ত মানে সমস্যার। কারণ সেই আউটের সবাই জানে কিভাবে আউট করা যাবে, কিন্তু সেই ইনসুইঙ্গার ডেলিভারিটা কেউ করতে চাইছে না। এটা যদি বিজেপি করে তাহলে বিজেপি কিন্তু নিজের সেম সাইড গোল দিচ্ছে, সেম সাইড গোল। বেশ, আমি তো একটু অন্যরকম ভাবে দেখছি। আমি জয়দেব বাবুর কাছে যাবো শুধুমাত্র একটি প্রশ্ন নিয়ে, যে আমার তো মনে হয় কংগ্রেস শুধুমাত্র বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করছেন, কিন্তু সেভাবে বিরোধিতা করতে পারছেন না। তার কারণ রতনবাবুর ভাষায় তারা জাতীয় কংগ্রেস, বঙ্গ কংগ্রেস হয়ে উঠতে পারছে না। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটাকে ছত্রে ছত্রে জানি, সেখানে কি কাজ হয়েছে। সেই জন্য আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যদি স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মোদী বেনারস ছেড়ে ডায়মন্ড হারবারে এসে ভোট লড়েন, 7 লক্ষের ব্যবধান 7 লক্ষ থাকবে, বরং 9 লক্ষ হবে। যদি অমিত শাহ আসেন, এসে যদি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তখন আরো মানুষ সহোৎসাহে ভোট দেবে। নরেন্দ্র মোদীর প্রতি যে অ্যারোগ্যান্সটা মানুষের রয়েছে সেটা আরো ফুটে উঠবে। নরেন্দ্র মোদী যেভাবে দেশকে মানে দেশের মানুষকে অত্যাচারের মধ্যে রেখেছে, শোষণ যন্ত্রের মধ্যে রেখেছে, সেখানে আর যে কটা মানুষ ভোট দেয়নি এবারে তারাও ভোট দিতে চলে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চুলকেছে তো প্লিজ না। আমি আপনাকে শব্দ চয়ন করুন। না ঠিক আছে, ক্ষমা চাইছি। ওনাকে আগে সভ্যতাটা শিখতে বলুন। আনইন্টারাপ্টেড এতে এসে কথা বললে আমি আপনাকে 10 সেকেন্ড আরো এক্সট্রা দেব, 10 সেকেন্ড আরো এক্সট্রা দেব। আপনি বলুন। অমিত শাহ যদি এসে দাঁড়ায়, তিনিও হারবেন। আর পশ্চিমবঙ্গের যে কোনো তাবড় নেতা, ওই যে বারবার লোডশেডিং করে কি একজন জিতেছে বলে না, আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, যদি দম থাকে ওনাকে দাঁড়াতে বলুন না একবার এসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার যে কোনো একটাতে জিতে দেখা। যে কোনো বিজেপির তাবড় নেতা, সুকান্ত টু শুভেন্দু টু দিলীপ, কেউ যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা জিতে দেখাতে পারে, বা নরেন্দ্র দামোদর দাস মোদী বা অমিত শাহ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে, আপনি একজন উন্নয়ন হয়নি। আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিস সত্যি হয়েছে, আমি তখনকার ভোটার। এরা আপনারা যারা আলোচনা করছেন ডায়মন্ড হারবারে এসে দেখুন না ডায়মন্ড হারবারটা কি ছিল আর কি হয়েছে। বেশ আমি বুঝতে পেরে গিয়েছি। আমি একটা বিষয় আমি একেবারে না আমি আর সময় দিতে পারছি না। আমি আর সময় দিতে পারছি না। আই এম সো সরি। দেখুন, না আমি আর সময় দিতে পারছি না। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, তা হলো একটা বিষয় ভেবে খুব অদ্ভুত লাগে আমার। তা হলো তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা সিপিআইএম হোক, প্রত্যেকে যদি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে লড়াই করবার চেষ্টা করে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথাই বলে যে যত বেশি তাদের সম্বন্ধে খারাপ কথা বলা হবে ততই নাকি তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। এটা ঠিক কোন অঙ্ক আমরা জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো কখনো কুণাল ঘোষও, প্রত্যেকে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের একটি মার্জিন সেট করে দেয় এবং বলে দেয় যে এটাই হবে। আমি জানি না কোন অঙ্কে। বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারীও ওই একই রকম পথের পথিক।
আমি জানি না এটা ঠিক কোন ক্যালকুলেশন। শুভেন্দু, অভিষেক, মমতা প্রত্যেকে একত্রিতভাবে এই তারিখ এবং তার সঙ্গে সঙ্গে এই অঙ্কের যে রাজনীতি করছেন, সত্যি কি সাধারণ মানুষের কথা ভেবে নাকি শুধুমাত্র দলের কথা ভেবে? একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 মিলিয়ে নেবেন ঘড়ির কাঁটায়। প্রতিদিন ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।